আমি শিক্ষিত পতিতা। স্বামী সঙ্গের পাশাপাশি আমার অন্য পুরুষের সঙ্গ লাগতো। তবে সেই সঙ্গের সবগুলোতে শরীর ছিল না। দু একটা শরীর এসেছে, বাকিগুলোতে আসেনি। কথাগুলো বলে নির্লিপ্ত ভঙ্গিতে আমার দিকে তাকিয়ে রইলেন শুনায় না। তারপর ছুড়ে দিলেন প্রশ্নবাণ। কি হে, এটুকু শুনে কি মুখের ভাষা হারিয়ে ফেলেছ? তার দিকে তাকিয়ে মৃদু হেসে বললাম, প্রথম থেকে বলেন, শুরু থেকে শুনতে চাই। সিগারেটের বাক্স থেকে একটি সিগারেট তুলে নিয়ে তিনি ধরালেন। তারপর বললেন, আমি এক রক্ষণশীল পরিবারে জন্ম নেই। ছোটবেলা থেকে আমাকে ধর্মীয় অনুশাসন মেনে চলতে হতো। 5 ওয়াক্ত নামাজ, কোরআন শরীফ পড়া, পর্দা করা, পরপুরুষের সামনে না যাওয়া, সবই মেনে চলতে হতো। পরপুরুষের সঙ্গ ত্যাগ করার জন্য বাবা আমাকে 5 বছর বয়সে ভর্তি করিয়ে দিলেন মাদ্রাসাতে। তারপর থেকে সম্পূর্ণ ইসলামিক দৃষ্টিভঙ্গিতে চলছিল আমার জীবন। তারপর আমি যখন নবম শ্রেণীতে পড়ি, তখন থেকে জীবনের পরিবর্তন শুরু হলো। এটুকু বলে চুপ করে গেলেন তিনি। সিগারেটে লম্বা টান দিয়ে উপভোগ করছিলেন আমার কৌতূহলী সত্তাকে। তার হঠাৎ থেমে যাওয়ায় প্রচণ্ড মেজাজ খারাপ হলো। মেজাজ ঠান্ডা করতে আমিও একটি সিগারেট ধরালাম। আমার অবস্থা কিছুটা আন্দাজ করতে পেরে তিনি মৃদু হেসে আবার বলা শুরু করলেন। একদিন মাদ্রাসা ছুটির পর হুজুর আমাকে থাকতে বললেন। আমি ছুটির পর থেকে গেলাম। চারদিক নীরব। মাদ্রাসায় হুজুর আর আমি ছাড়া কেউ নেই। তারপর যা হবার, প্রথমবারের মতো আমি পুরুষের শরীরের স্বাদ পেলাম। যদিও সেটাকে স্বাদ বলার চেয়ে ধর্ষণ বলা উচিত, কেননা আমি তখন মোটেও এটার জন্য প্রস্তুত ছিলাম না। ভয় ভীতি দেখিয়ে আমার শরীর উপভোগ করার পর হুজুর বলে দিয়েছিল, এভাবে যতদিন ডাকবো আসবি, আর কাউকে কিছু বলে তোকে একেবারে মেরে ফেলবো। ভয়ে প্রচণ্ড মানসিক চাপে কাটছিল আমার সময়গুলি। বাসার কারোর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না থাকায় বলতে পারছিলাম না। পাশাপাশি বাধ্য হয়ে শরীরটাকে ভোগ করতে দিতে হতো। সে এক ভয়াবহ সময়। পরিস্থিতি আরও খারাপ হলো কিছুদিন পর। একদিন এরকম ছুটির পর হুজুর রুমে নিয়ে আমার সাথে মিলিত হচ্ছিলেন। ঠিক সে সময় আরেক হুজুর দেখে ফেলেন। সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়, তিনি আমার বাবাকে বললে হয়তো আমি কোনোভাবে এই অত্যাচার থেকে মুক্তি পেতাম। কিন্তু তা হলো না। তিনিও আমার শারীরিক অত্যাচার শুরু করলেন। এভাবে নবম শ্রেণীতে থাকতে আমি প্রায় 5-6 জন হুজুরের কাছে শরীর বিলিয়ে দিতে বাধ্য। আমার উপর মানসিক অত্যাচার ঠিক কতটা হয়েছিল তা বলে বোঝাতে পারবো না। লম্বা দাড়ি আর পাঞ্জাবি দেখলেই আমার ভয় হতো। এর মধ্যে আমারই এক আত্মীয় এসব জেনে আমাকে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করে, এবং সেদিনই সর্বনাশ ঘটে আমার। আদৌ কি সর্বনাশ না মুক্তির পথ খুলে যায় তা একটু পরে জানবে। আমি ঋতুময়ী হয়েছি 8ম শ্রেণীতে। অন্যরা সবাই প্রতিরোধক ব্যবহার করেছিল, কিন্তু আত্মীয় তা করেনি। ফলাফল, পেটে সন্তান এসে গেল। তারপর যা হয়, প্রচণ্ড মানসিক চাপে ছিলাম। এর মধ্যে বাবা আমার সন্তান নষ্ট করে বিবাহ দেওয়ার চেষ্টা করেন। কিন্তু কে করবে এই মেয়েকে বিবাহ? সম্ভবত ঠিক তখনই স্বয়ং আল্লাহ এসে বাঁচিয়েছেন আমাকে। বাবা হাল ছেড়ে দিয়ে যখন বের করে দিবেন, সমাজ যখন আমাকে তাড়িয়ে দিবে বলে সিদ্ধান্ত নিল, পতিতালয় ছাড়া আর কোনো জায়গা আমার জন্য ছিল না। ঠিক তখনই হাত বাড়িয়ে দেয় রহিম। আমার বাবাকে সে বিয়ের প্রস্তাব দেয়। বাবা কোনো কিছু না ভেবে সাথে সাথে রহিমের সাথে বিয়ে দিয়ে দেয় আমাকে। বাসা থেকে বিদায় করে দেন। এটুকু বলে দম নিলেন শোনায় না। তারপর আমাকে বললেন, চা খাবেন? আমি বিনা বাক্যে ব্যয়ে মাথা নাড়িয়ে জানালাম, খাবো। তিনি আমার দিকে হেসে বললেন, তাহলে বাকিটা চা খেতে খেতে বলছি। তারপর উঠে চলে গেলেন রান্নাঘরের দিকে। আর আমি বাকশূন্য হয়ে ভাবছি, কত বিচিত্র প্রতিটা মানুষের জীবন। অথচ আমরা সবাই ভাবি আমাদের চেয়ে দুঃখী, আর আমাদের চেয়ে বেশি কষ্ট কেউ কখনো সয়নি। অবশেষে পতিতাবৃত্তি পেশায় আমার আগমন ঘটল। পূর্বের শরীর দেওয়া নিতান্তই পরিস্থিতি শিকারের কারণে, কিন্তু এবার অর্থের বিনিময়ে আমাকে শরীর দিতে হতো। কথাগুলো বলে চায়ের কাপে চুমুক দিলেন সুনয়না। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, রহিম আপনাকে বিয়ে করলো? তাহলে আপনি পতিতাবৃত্তি পেশায় কিভাবে যোগ দিলেন? তিনি চায়ের কাপে আরেকবার চুমুক দিয়ে বললেন, রহিমকে বিয়ে করার পর ভেবেছিলাম কলঙ্কের দাগ মুছে নতুন আরেক অধ্যায় শুরু হবে জীবনের। ঠিকই আমার জীবনের নতুন অধ্যায় শুরু হলো, তবে সেটা আরও বেশি কলঙ্কের। আমি অবাক হয়ে বললাম, কিভাবে?
ও আমার দিকে হেসে বলল, রহিমই আমাকে পতিতাবৃত্তি পেশায় নামিয়েছিল। আমার বিস্ময় আরও বাড়তে লাগলো। সুনয়না সম্ভবত তা বুঝতে পেরেছিলেন, তাই আর ভনিতা না করে বলা শুরু করলেন। রহিম ছিল ঢাকার এক গরিব রিক্সা চালক। তার টিনের ছোট ঘরে আমি সহ ছিল আরও দুজন, রহিমের বড় বউ আর আমি। রহিম রিক্সা চালাতো, কিন্তু তা দিয়ে সংসার চালাতে কষ্ট হতো। রহিমের বড় বউ ঝিয়ের কাজ করত, পাশাপাশি সংসার দেখত, আর আমি পতিতাবৃত্তি করতাম। রহিম অতিরিক্ত অর্থের আশায় আমাকে বিয়ে করেছিল, আমার শরীরের বিনিময়ে অর্থ উপার্জনের জন্য। প্রতি রাতেও খদ্দের নিয়ে আসতো ঘরে। এক রুমে ওরা থাকতো, আর আরেক রুমে খদ্দেরের মনোরঞ্জন করতাম আমি। আর এর বিনিময়ে পাওয়া অর্থ দিয়ে আমার থাকা খাওয়া ও রহিমের সংসার চলতো। এরকম এক অবস্থায় এসে যাওয়ার পর আমার আর বেঁচে থাকার কোনো ইচ্ছাই ছিল না। আমি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিলাম আত্মহত্যার। তারপর শেষবারের মতো সেদিন পতিতাবৃত্তির সমাপ্তি ঘটাবো। সেদিন সব কিছু বদলে গেল। কাব্য সাহিত্য। এটুকু বলেই চুপ করে গেলেন সুনয়না। আমি আমার অস্থিরতা ধরে না রাখতে পেরে বলেই ফেললাম, দয়া করে থামবেন না, বলতে থাকুন। মৃদু হেসে তারপর সুনয়না বললেন, সেদিন আমার কাছে রহিম যে খদ্দের নিয়ে এসেছিল, সে শরীরের জন্য আসেনি। সে এসেছিল পতিতাদের জীবন কেমন হয়, তারা কেন এই পেশায় আসে তা জানতে। তাকে আমি আমার জীবনের সব ঘটনা বললাম। সম্ভবত ব্যতিক্রম মানুষ পাওয়ায় পাশাপাশি শেষ রাত ভেবে সব কিছু উগরে দেওয়ার ইচ্ছে ছিল, তাই বললাম। সব শুনে সে আমার মাথায় হাত রেখে বলেছিল, আত্মহত্যা কোনো সমাধান নয়, জীবন তো একটাই, মৃত্যুর পর তো কিছু নেই। আর আপনি ধর্মের বিধান মেনে চলেন, তবে সে অনুসারে জাহান্নামই আপনার একমাত্র জায়গা। ওখানেও তো শান্তি পাবেন না, তাই না? তারপর কথা শুনে আমি কি বলবো বুঝতেছিলাম না। সে ভুল কিছু তো বলিনি। তারপর সে আবার বলতে শুরু করলো, জীবন একটি যাত্রা। আপনাকে আপনার গন্তব্যে যেতে হবে, তাই না? আপনি হেঁটে যান বা উড়ে যান, যেভাবে যান না কেন, সে যাত্রায় ময়লা তো লাগবেই। গন্তব্যে পৌঁছে গেলে সে ধুলো মুছে ফেললেই তো হলো। ধুলো লেগেছে বলে শরীর যদি বসে থাকেন তাহলে কি হবে? আমি তার কথা শুনে কিছুটা আশা পেলাম এবং তাকে বললাম, আপনিই বলেন আমি কি করব? সে আমাকে উপদেশ দেওয়ার ভঙ্গিতে বলল, যেমন চলছে চলতে দিন, ধুলো লাগতে দিন, থেমে যাবেন না। শুধু সব কিছুর পাশাপাশি পড়ালেখা শেষ করুন, শিক্ষিত হন। তারপর যেদিন নিজের ব্যবস্থা নিজে করে ফেলতে পারবেন, সব কিছু ছেড়ে চলে যাবেন। আরেকটি কথা সবসময় মনে রাখবেন, অতীতের দিকে ফিরে শিক্ষা নিতে পারেন, কিন্তু অতীতের কথা ভেবে থেমে যাবেন না। এই বলেই সে সেই রাতের মতো চলে গিয়েছিল। কিন্তু তার কথায় আমার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে গেল এবং তারপরই বদলে যেতে লাগলো আমার জীবন। এতটুকু থেমে গেলেন সুনয়না। হয়তো অতীতে ফিরে গেলেন। তারপর আমাকে বললেন, অদ্ভুত তাই না, জীবনটার জন্য আমার শরীর পেয়েছি, অথচ শরীরের জন্য আমার জীবনটাকে বিলিয়ে দিই। তার কথায় মুগ্ধ হয়ে কি বলবো, সেই ভাষায় হারিয়ে ফেলেছি। তারপর আমার মাথায় আসলো সমরেশের সাতকাহন উপন্যাসে পড়া সেই কথাটি, জীবনের জন্য শরীর, শরীরের জন্য জীবন না। এবং তখনই বুঝতে পারলাম এই মহিলা বাংলা সাহিত্যের খোঁজ রাখেন। রাতের অন্ধকারে পুরুষদের স্বাদ মেটানো আর সকাল থেকে সন্ধ্যা পড়ালেখা, এভাবেই চলছিল আমার দিনকাল। কোনো কিছু নিয়ে হই হুল্লোড় না করায় পড়ালেখার বিষয়ে রহিম আমাকে কোনো বাধা দেয়নি। তবে আমাকে দেখে হিংসে হতো ওর বড় বইয়ের। ওর কাছে নানা কথা বলতো আমার নামে। রেগে যখন রহিম তেড়ে আসতো আমাকে মারতে, ঠিক তখনই আমি বলতাম, অতীতের আবার সম্মান কিসে? আর ঠিক এ কথায় টনিকের মতো কাজ হয়ে যেত। সেই নবম শ্রেণী থেকে পড়ালেখা শুরু করলাম আবার। এই জীবনটাকে এতটাই ঘৃণা করতাম যে মনে প্রাণে আঁকড়ে ধরেছিলাম পড়ালেখার মাধ্যমে বড় হতে হবে। তারপর একে একে স্কুল কলেজের গণ্ডি পার হলাম। এর মধ্যে রহিমের লোভ বাড়তে লাগলো। সে আমাকে সম্ভবত আর পড়তে দিতে চাচ্ছিল না, তাই দিনেও সে খদ্দের পাঠানো শুরু করলো। দিন ও রাতের ধকল শেষে আমার সামর্থ্য থাকতো না পড়ালেখা করার। এর মধ্যে আবার 3 কি 4 দিন পর আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, তাই বাধ্য হয়ে রহিমের ঘর থেকে বের হয়ে গেলাম। প্রতিদিনের জমানো 10-20 টাকা 4 বছর পর 20,000 টাকায় পরিণত হলো। অনেক কষ্টে লুকিয়ে রেখেছিলাম টাকাগুলি। সেই টাকা দিয়ে লুকিয়ে কিনেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফর্ম।
প্রয়োজনীয় সব বই খাতা নিয়ে চলে এলাম আমার কলেজের বান্ধবী রনুর কাছে। রনু আমার অবস্থা জেনেও থাকতে দিল। 3 দিন পরে একসাথে পরীক্ষা দিতে গেলাম। পরীক্ষা শেষে জমানো টাকা থেকে 5,000 টাকা খরচ করে উঠে গেলাম রনুর পরিচিত বান্ধবীদের মেসে। সুনায়নার কথা শুনে আমি থামিয়ে দিয়ে জিজ্ঞেস করলাম, রহিম আপনার খোঁজ নেয়নি? একটু দম নিয়ে তিনি বললেন, ওর ঘর থেকে কিছু চুরি করে আনেনি বলে বোধহয় ও আমার খোঁজ নেয়নি, অথবা একজন গেলে আরেকজন আসবে এই ভেবে হয়তো খোঁজ নেয়নি। কোনো কারণই আমি স্পষ্ট জানি না। আমার প্রশ্নের উত্তর দিয়ে একটি সিগারেট ধরালেন সুনায়না। আমি কৌতূহল উগরে দিয়ে বললাম, বাকিটুকু তাড়াতাড়ি বলুন, আমি আর অপেক্ষা করতে পারছি না। আমার দিকে তাকিয়ে সিগারেটের লম্বা একটি টান দিলেন সুনায়না। তারপর বললেন, 5,000 টাকা করে যদি প্রতি মাসে খরচ হয়, আর আমি যদি কোনো কাজ না করি, তাহলে 3-4 মাসে আমার সব কিছু গুছিয়ে আবার রাস্তায় নামতে হবে। তাই আমার কাজের খুব দরকার। এর মধ্যে প্রতিদ্বন্দ্বিতায় নামার আর ইচ্ছে ছিল না। যা একবার ছেড়ে এসেছি তাতে আবার ফিরে যাব কেন? আর ওইটাই করি, তাহলে এত দূর আসলাম কেন? তাই অন্যদিকে চেষ্টা করছিলাম। স্কুল কলেজের ফলাফল ভালো হওয়ায় শিক্ষকদের পরিচিতি ছিলাম। ফলে স্কুল কলেজে একবার দুবার দেখা দিতেই টিউশন পেয়ে গেলাম। শুরুর দিকে পেলাম 2টা টিউশন, সব মিলিয়ে প্রায় 6,000 টাকা। এ দিয়ে আর কি হয়? মাথা গোজার ঠাইটা শুধু পোক্ত হলো। এর মধ্যে ঢাবির ফলাফল বের হলো। বিশ্বাস করবে কিনা জানি না, রূপকথার মতোই অনেকটা ফলিত পদার্থবিজ্ঞান বিভাগে ভর্তি হওয়ার সুযোগ পেয়ে গেলাম। তারপর আর কি, জমানো সব টাকা খরচ করে ভর্তি হয়ে গেলাম। এর মধ্যে ঢাবির ছাত্রী হওয়ায় সুবাদে টিউশন আসতে লাগলো প্রচুর। সব মিলিয়ে ঠিক করলাম 4টের বেশি টিউশন করব না। আগে সব টিউশনি ছেড়ে বেছে বেছে 4টে টিউশনি নিলাম। 4টে থেকে সব মিলিয়ে 30,000 টাকা পেতাম। ক্লাস শুরু হওয়ায় কিছুদিনের মধ্যে রোকেয়া হলে সিট পেয়ে গেলাম। খরচ অনেকটা কমে গেল। আস্তে আস্তে জীবন বদলে যেতে লাগলো। কিন্তু আবার একটি ধাক্কা খেলাম। আমি অবাক হয়ে বললাম, আবার? তিনি হেসে বললেন, হ্যাঁ আবার। হলে ওঠার পর একদিন আমাকে বড় অপরাধ ডেকে পাঠালেন। মানসিকভাবে যৌন অত্যাচার করলেন। পাশাপাশি বড় ভাইয়াকে যেয়ে বলতে বললেন। আমার অন্তর্বাসের মা বাধ্য হয়ে করতে হলো। সর্বোচ্চ বিদ্যাপীঠে এসে আমাকে এভাবে নিগৃহীত হতে হবে তা ভাবতে পারিনি। সারা রাত আমি কেঁদেছিলাম। বিষয়টার নিষ্পত্তি হয়তো একদিনে হয়ে গেছে, কিন্তু তার রেশ মনের মধ্যে অনেক দিন রয়ে গিয়েছিল। তার মধ্যে একদিন রহিমের সাথে দেখা হলো টিএসসিতে। সম্ভবত যে অতীতকে ফেলে আসছিলাম তা আমাকে ছেড়ে দেয়নি এত সহজে। আর তা যদি নাই হয়, তাহলে কেনই বা রহিম রিকশায় সেদিন আমারই বিভাগের বড় বোনকে নিয়ে আসবে, আর কেনই বা সে আমার কথা বলবে? তারপর আর যা হয়, পুরো বিশ্ববিদ্যালয় জুড়ে ছড়িয়ে পড়ল আমার অতীতের পরিচয়। ক্যাম্পাসে, হলে, কোথাও আর কথা শুনতে বাকি নেই আমার। আমার রুমমেট রুম পরিবর্তন করলো। কেউ আমার সাথে থাকতে চায় না। ক্লাসে কেউ আমার সাথে বসতে চায় না। যা ইচ্ছে তাই বলে চলে যায়। কর্তৃপক্ষ আমাকে নিয়ে বিপাকে পড়ল এবং আমাকে বহিষ্কারের সিদ্ধান্ত নিল। মানসিকভাবে ভেঙে পড়েছিলাম প্রচুর। আমার সব চেষ্টা বিফল হয়ে যাবে মানতেই পারছিলাম না, এবং জীবনে আবার পরিবর্তন। এটুকু বলে নীরব হয়ে গেলেন সুনায়না। সূর্যের গাঢ় লাল আভা ছড়িয়ে পড়েছে পশ্চিম থেকে পূর্বে। দেখে মনে হচ্ছে যেন পরাজয়ের আগে শেষ শক্তিটুকু দিয়ে লড়ে যাচ্ছে এমন। সেদিকে এক মনে তাকিয়ে আছেন সুনায়না। তার সেই দৃষ্টির দিকে তাকিয়ে আমার মনে হচ্ছিল সূর্যের সাথে তিনি তার নিজের জীবনের মিল খুঁজে পাচ্ছেন। আর ঠিক তখনই মনে প্রশ্ন জাগলো, কেউ জীবন যুদ্ধে ধুকে ধুকে লড়ে যায়, অথচ আমাদেরই কেউ কেউ বিনা প্রয়োজনে তার লড়াইটাকে আরও জটিল করে দেয়। মানুষের সমাজ ব্যবস্থা মানুষের উপকারের জন্য তৈরি করেছিল, কিন্তু এই সমাজ ব্যবস্থায় মানব জীবনকে কঠিন করে তোলে। তবে কেন এই সমাজ ব্যবস্থাকে বাঁচিয়ে রাখছে মানুষ? সবার উন্নতির জন্য, নাকি নির্দিষ্ট কিছু মানুষকে সুবিধে দেওয়ার জন্য? জানি প্রশ্নগুলো করলে আলোচনা অন্যদিকে চলে যাবে। তাই একটি সিগারেট ধরিয়ে আমি মুগ্ধ নয়নে তাকিয়ে রইলাম সুনায়নার দিকে। আর ভাবছিলাম, এবার না জানি কি পরিবর্তনের কথা শোনাবে সুনায়না। কোনো পতিতা যদি পতিতাবৃত্তি ছেড়ে অন্য কোনো পেশায় নিযুক্ত হতে চায়, তবে সমাজ তাকে মেনে নেয় না কেন? পতিতাবৃত্তিকে প্রায় সবাই ঘৃণা করে। এমনকি যে প্রতিদিন পতিতালয়ে যায়,
সেও কোনো কিছুতে বিরাগ ভজন হলে পতিতা বলে সম্বোধন করতে বাদ দেয় না। তাহলে কোনো পতিতা যখন এই পতিতাবৃত্তিকে ছেড়ে অন্য কোনো পেশায় আগমন করে, তখন তাকে বাধা দিয়ে আটকে রাখা হয় কেন? প্রতি পদক্ষেপে নিত্য নতুন সমস্যার সম্মুখীন করে বারবার তাকে আগের পেশায় ফিরে যেতে বাধ্য করার চেষ্টা করে কেন? পশ্চিমের সূর্য শূন্য রক্তিম বর্ণ ধারণ করা আকাশের দিকে তাকিয়ে প্রশ্নগুলো আমার দিকে ছুড়ে দেন শোনায় না। আমি খানিকটা অপরাধীর মতো মুখ করে উত্তর দিলাম, মানুষ পতিতাবৃত্তিকে ঘৃণা করে, পতিতাকেও করে, কিন্তু পতিতাদের তাদের প্রয়োজন। বিশেষ করে এই পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় নারীর উপর আধিপত্য বিস্তার করে নানা রকম ভয়ভীতি দেখিয়ে একগামী থাকতে বাধ্য করা হয়েছে। তবে কিছু মেয়ে তার বহুগামী মানসিকতাকে আটকে রাখতে না পেরে কয়েক পুরুষে বিচরণ করেছে, কিন্তু তারও একটি নির্দিষ্ট সীমা আছে। কিন্তু পুরুষের বহুগামী মানসিকতার বিরুদ্ধে উচ্চ বাক্য করার তেমন কেউ নেই। আর বহুগামী মানসিকতার পরিপূর্ণতার জন্য নারীর প্রয়োজন, কিন্তু নারীর বহুগামিতাকে বলয়ের ভেতরে আটকে ফেলায় নিজের ইচ্ছাকে চারিতার্থ করা সম্ভব হয় না। আর তাই অর্থকষ্টে পড়ে আসা নারীদেরকে অর্থের বিনিময়ে শরীর দিতে বাধ্য করা হয়। এখন তারাও অতি অর্থকষ্ট দূর করে পূর্বের জীবনে ফিরে যায়। তাহলে শরীরের প্রয়োজন মেটাবে কে? তাই সে যেন ফিরতে না পারে, সেজন্য সমাজ প্রতিটা পদে পদে বাধা তৈরি করে রেখেছে। এজন্যই একজন পতিতা শিক্ষিত হয়ে স্বাভাবিক হয়ে ফিরে আসার ঘটনা বিরল। পৃথিবীর পশ্চিম প্রান্তে অর্থাৎ উন্নত দেশে ফিরে আসার অনেক উদাহরণ দেখানো যায়, কিন্তু তার পেছনে যেসব কারণ আছে তা বলা শুরু করলে কথোপকথন অন্য কোনো আলোচনায় চলে যাবে। তাই আজ এই আলোচনা থাক, শুধু শেষে সমাপ্তি টানব এই বলে পশ্চিমে উদাহরণ থাকলেও পূর্বে তা বিরল। কেননা পশ্চিম সব সময় বর্ণিল, আর কে জানে না বিনাশের আগে উজ্জ্বলতা অন্য সবার থেকে বেশিই হয়। যাই হোক, অনেক কথা হলো, এবার আপনার জীবন গাথায় ফিরে আসুন। শোনায় না এবার একটু শব্দ করে হাসলেন, তারপর বললেন, ঢাবি থেকে সম্ভবত আমি বহিষ্কার হয়ে যেতাম, কিন্তু সে সময় বাংলা বিভাগের সভাপতি আমার হয়ে একাই লড়ে যান। তার কারণে আমি বহিষ্কার হওয়া থেকে বেঁচে যাই। তবে আমাকে হলে ছেড়ে বের হয়ে যেতে হয়। হল ছেড়ে যাবার দিন আমি স্যারের সাথে দেখা করি। তিনি আমার মাথায় হাত রেখে বলেছিলেন, মা, এই পচাগলা সমাজে বেঁচে থাকা বড় দায়। তুই এই পচাগলা জীবন সমাজের বিরুদ্ধে একাই লড়ে যাচ্ছিস। কখনো হার মানিস না, এগিয়ে যা। এই পচাগলা সমাজকে তোর দরকার পড়বে না, কিন্তু এই সমাজের তোকে দরকার পড়বে। সেভাবে নিজেকে গড়ে তোল। স্যারের কথার মাঝে আলাদা একটা মায়া ছিল, পরম মমতা বোধ আমাকে ঘিরে ধরে, এবং সম্ভবত সেদিনই আমার মনোবল আরও দৃঢ় হয়। কিন্তু আমার বাসস্থানের কোনো ব্যবস্থা হয়নি। আমি কই থাকবো কিচ্ছু জানি না। ঠিক তখনই আমার বিভাগের এক ছোট বোন আমাকে তার বাসায় কিছুদিনের জন্য থাকতে দেয়। আমি ফোরন না কেটে পারলাম না, জিজ্ঞেস করলাম, সে কেন থাকতে দিল? শোনায় না বললেন, সমাজে কিছু ব্যতিক্রম মানুষ আছে বলে সমাজটা টিকে আছে, এখনো ভেঙে পড়েনি। এটুকু বলে চুপ করলেন। তারপর আমার নীরবতা দেখে আবার বললেন, সে কেন থাকতে দিয়েছিল তা আমি জানি না। পরে সে বলেছিল আমাকে সে অনেক পছন্দ করত, তাই সে থাকতে দিয়েছে। আর আমার অবস্থা তখন এতটাই করুণ যে কোনো কিছু ভাবার অবকাশ ছিল না। ওরা বাসায় 1 সপ্তাহ ছিলাম, তারপর নতুন মেসে উঠে গেলাম। নতুন মেসের কেউ আমার অতীত জানতো না, কিন্তু ক্যাম্পাসে সবাই জানতো। এর মধ্যে ক্যাম্পাসের বাম ধারার রাজনৈতিক দল আসলো আমার সিট কেন বাতিল হয়েছে তা নিয়ে আন্দোলন করতে। বলল আমার জন্য তারা লড়বে, অথচ আমার যখন বাসস্থানের প্রয়োজন তখন একটা কেউ টু শব্দ করেনি। যখন ঠিকানা হলো তখন এসেছে। এটা নিয়ে এখন আন্দোলন করলে কাজের কাজ তো কিছু হবে না, বরং আমার থাকার অসুবিধা হবে। আমি তাদের মানা করে দিলাম। তখন ওরা আমাকে বলল অন্যায়ের প্রতিবাদ করা উচিত। আমি ওদের কথা শুনে তাচ্ছিল্যের হাসি হেসে চলে আসছিলাম, আর ঠিক তখনই পেছন থেকে শুনতে পেলাম 2 টাকার বেশ্যা, তার আবার কি ভাব। চুপচাপ হেঁটে চলে আসলাম। এত কিছুর পরেও আমার পড়ালেখা থেমে থাকেনি, বরং আমার জেদ আরও বেড়ে গিয়েছিল। সব ঠিকঠাক চলছিল। তারপর একদিন টিউশন শেষ করে বাসায় ফিরছিলাম। রাত হবে তখন 10টা। আচমকা 2 ছেলে আমাকে হ্যাচকা টানে অন্ধকার এক গলিতে ঢুকিয়ে ফেলে। তারপর কি হয়েছিল আমি জানি না। আমার জ্ঞান ফিরল যখন
তখন দেখলাম লোকেরা আমার দিকে করুণ চোখে তাকিয়ে আছে, অথচ অধিকাংশ মানুষের ভেতরে কেমন যেন এক লোলুপ দৃষ্টি। নিজের দিকে তাকিয়ে দেখি আমার শরীরের কাপড় প্রায় ছিন্ন ভিন্ন, এর মধ্যে সাংবাদিকদের ক্যামেরার ফ্ল্যাশ। এটুকু বলেই সুনায়না কেমন করে যেন কেঁপে উঠলেন। সম্ভবত দৃশ্যগুলো তার চোখের সামনে ফুটে উঠছিল। আমি নীরবে তার দিকে এক গ্লাস পানি এগিয়ে দিতে তিনি কেমন ভয়ার্থ চেহারায় তাকালেন। তারপর এক এক কি 2 সেকেন্ড পর হাসি মুখে বললেন, ধন্যবাদ। আমি তার দিকে তাকিয়ে বুঝলাম আপাতত তাকে কিছুটা সময় নিজের মতো থাকতে দেওয়া উচিত। তাই আর কিছু না বলে চুপচাপ একটি সিগারেট ধরালাম আর ভাবতে লাগলাম, রক্তে মাংসে গড়া একটি শরীর, তার জন্য কত কি, প্রতিটা মুহূর্তে তককে তককে থাকা। কখন একটু সুযোগ হবে, কখন একটু ভোগ করতে পারবো। আচ্ছা, মনুষ্যত্বের কারণে মানুষ সর্বশ্রেষ্ঠ লোক বলে। জন্ম দেওয়ার পাশাপাশি জৈবিক চাহিদায় মানুষ যৌন সক্ষম করে এবং এই যৌন সঙ্গম মানুষকে আনন্দ দান করে। কিন্তু জোরপূর্বক অন্যের অমতে যখন যৌন সঙ্গম হয়, তখন এক পক্ষ কখনোই সুখ পায় না। অসহায়ত্ব আর বেদনায় সে কাতরাতে থাকে। আর এই অসহায়ত্ব কাতরতা দেখে অপরজন স্বর্গ সুখ লাভ করে। এ কেমন মনুষ্যত্ব, এ কেমন সুখ? অন্যকে আঘাত করে সুখ অর্জন কি মানুষের কাজ নাকি পশুর কাজ? আচ্ছা, পশুও তো প্রয়োজন ছাড়া কাউকে আঘাত করে না, তাহলে এই মানুষগুলো কি মানুষ? তাকে কি পশু বলা যাবে নাকি অন্য কিছু? অজানা কিছু প্রশ্ন নিয়ে আমি নির্বাক হয়ে তাকিয়ে রইলাম সুনায়নার দিকে। শান্ত স্নিগ্ধ মুখ দিয়ে তিনি বসে আছেন আমার পাশে, অথচ কি দুর্গম গিরি কান্তার মতো মরু পার করে এসেছে, তা তিনি ছাড়া আর কেউ কখনো বুঝতেই পারবে না। পতিতা হওয়া নাকি ধর্ষিত হওয়া, কোনটি বেশি খারাপ? আমার দিকে প্রশ্নবান ছুড়ে দিলেন সুনায়না। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, পতিতাবৃত্তিতে স্বেচ্ছায় শরীর দিতে হয়, মনের বিরুদ্ধে হলেও দিতে হয়, কেননা এর উপর জীবিকা নির্ভর করে। কিন্তু ধর্ষণে জোরপূর্বক মিলিত হয়, ইচ্ছার কোনো প্রশ্নই আসে না। পতিতাবৃত্তিতে একজন নারী পুরুষের শরীরের স্বাদ মেটায়, ধর্ষণে অনিচ্ছাই হয় এবং পরবর্তীতে সে পুরুষের শরীরের স্বাদ মেটানোর জন্য বাধ্য নয়। তার কাছে যে সবাই শরীরে স্বাদ মেটাতে পারবে না, তাই পুরুষতান্ত্রিক সমাজ সুবিধার জন্য পতিতাকে ধর্ষিতার চেয়ে উপরে সম্মান দিয়েছে। কেননা একজন পতিতাকে যে কজন চিনে, একজন ধর্ষিতাকে তার চেয়ে বেশি মানুষ চেয়ে, এবং পতিতাকে নিগ্রহ করার স্থান নেই। কিন্তু ধর্ষিতার চরিত্র নিয়ে প্রশ্ন তুলে বারবার তার জীবনযাত্রাকে ব্যাহত করা হয়। সুনায়না স্মিত হেসে বললেন, ঠিক বলেছ। পতিতা হওয়াটা যতটা অসম্মানের, তার চেয়ে বেশি অসম্মানের ধর্ষিত হওয়া। পতিতাকে কেউ মেরে ফেলতে প্ররোচনা দেয় না, কিন্তু ধর্ষিতাকে প্ররোচনা দেয় আত্মহত্যার। পতিতা হওয়ার পর আমি যতটা কষ্ট পেয়েছি, তার চেয়ে বেশি কষ্ট পেয়েছি ধর্ষিতা হওয়ার পর। আমার অপরাধ কী ছিল? ধর্ষিতা হওয়া নাকি ধর্ষিত হবার পরে বেঁচে থাকা? সম্ভবত ধর্ষিত হবার পর বেঁচে থাকাই ছিল আমার অপরাধ। উঠতে বসতে কথা শুনতাম, চরিত্র নিয়ে কথা উঠতো, বলা হতো আমি ইচ্ছা করেই ধর্ষিত হয়েছি, আমি ওদের উত্তেজিত করেছি। এসব শুনতে শুনতে মন দিন দুর্বল হয়ে যাচ্ছিল। এরকম চলতে থাকলে সম্ভবত আমার আর বেঁচে থাকা হতো না। এসব কথা শোনার মাঝে একদিন বাংলা বিভাগের সভাপতি আমাকে ডেকে পাঠালেন। আমি ভয়ে পা টিপে টিপে তার রুমে ঢুকলাম। তিনি আমাকে দেখে বললেন, কি হে, তোমাকে এখান থেকে বের করতে পারলো না দেখে কি শেষ অস্ত্র ব্যবহার করলো? আমি বললাম, জানি না স্যার। উনি তখন আমাকে বললেন, পুরুষতান্ত্রিক সমাজের বন্দি করার শেষ অস্ত্র হলো ধর্ষণ। মনে করা হয় ধর্ষণ করতে পারলে একটা মেয়ে চুপসে যাবে মান সম্মানের ভয়, কিন্তু মেয়েটা প্রতিবাদী হয়ে মাথা তুলে দাঁড়ায়, তাহলে আর কোনো বাধা থাকে না। কেননা মান সম্মানের ভয়ে যে লেবাসটা থাকে সেটা আর ধারণ করা লাগে না, নিজের মতো করে বেড়ে ওঠা যায়। আর মক্ষম অস্ত্র ব্যবহার করে জয়ী হতে না পারলে প্রতিপক্ষ পরাজয় মেনে নেয়। এখন তুমি ঠিক করো কি করবা। মক্ষম অস্ত্র ব্যবহৃত হয়েছে, তুমি পরাজয় স্বীকার করবা নাকি জয়ী হবা? আমি নত শরীরটাকে উন্নত করে বললাম, জয়ী আমাকে হতেই হবে। স্যারের ওখান থেকে আসার পর আমাকে আর কেউ বিচলিত করতে পারেনি। আমি এগিয়ে গেছি আপন লক্ষ্যে। টিউশন, ম্যাথ সব ছাড়তে হয়েছিল আমাকে। আবার নতুন করে সব শুরু করি। মানুষের কথায় বিচলিত না হয়ে আমি লক্ষ্যে এগিয়ে যাই। দেখতে দেখতে আমার অনার্স জীবনের সমাপ্তি ঘটে। এবার কি দিব?
বিসিএস, না উচ্চশিক্ষার জন্য বাহিরে। এতদিনে যা পরিস্থিতির শিকার হয়েছি তাতে বুঝতে পারলাম এদেশে সরকারি চাকরি আমার কখনো হবে না। আমাকে এমন কোথাও যেতে হবে যেখানে আমার অতীত নিয়ে কেউ মাতামাতি করবে না। সুতরাং বাহিরে যাওয়াটাই শ্রেয়। টানা 6 মাস আমি প্রচুর কষ্ট করেছি। পূর্বের জমানো টাকা আর নতুন করে টিউশন, পাশাপাশি পড়ালেখা, সব মিলিয়ে প্রতিদিনই খুব ক্লান্ত থাকতাম। তারপর যখন স্কলারশিপ নিয়ে আমেরিকায় যাওয়ার ভিসা হাতে পেলাম, আমার মনে হলো অবশেষে আমি অতীতটাকে ছাড়তে পারছি। এটুকু বলে দম নিলেন সুনায়না। তারপর একটু আসছি বলে উঠে গেলেন। আমি তার চলে যাওয়ার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম আর ভাবতে লাগলাম, মানুষের ভেতরে কত লুকায়িত শক্তি আছে তা মানুষ নিজেও জানে না। আবার এটাও ঠিক, সেই শক্তিগুলো বিকশিত হওয়ায় সময় বাধা দেওয়ার জন্য মানুষের অভাব হয় না। কিন্তু যারা এই বাধার চৌখাট পেরিয়ে এগিয়ে যায়, তারা এক একটি উদাহরণ তৈরি করে। তখন আমরা তাদের মাথায় নিয়ে নাচি। কিন্তু শুরুতে যখন লড়ছিল, তখন আমরাই তাকে আটকে দিতে চেয়েছি। এই বাধার চৌখাটে আটকে গিয়ে কত শত মানুষের অপমৃত্যু হয়েছে তা আমরা নিজেও জানি না। টেনে ধরে প্রতিভাকে নষ্ট করে আবার তাচ্ছিল্য করেছি। কেন করেছি? কারণ আমরা ব্যতিক্রম করতে পারিনি। তুমি কেন করবা? পরশ্রী কাতরতায় ডুবে গিয়ে মিশে গেছি প্রতিভা মৃত্যুর লীলা খেলায়। হলফ করে বলা হয়, পৃথিবীর পূর্ব প্রান্তে যদি প্রতিভা মৃত্যুর জন্য শাস্তি দেওয়া হয়, একটি মানুষও আর জীবিত থাকবে না। প্রতিটা মানুষকে ফাঁসিতে ঝুলতে হবে। ভাগ্য ভালো, পৃথিবীতে প্রতিভা হত্যার জন্য কোনো শাস্তির বিধান করা হয়নি। যেই অতীত ছেড়ে চলে আসার জন্য এত কিছু, সেই অতীতই আবার ফিরে এলো। অবশ্য আবার আমি ফিরিয়ে এনেছি। যার আগে ভাবলাম পরিবারের সাথে দেখা করে আসি। সেই পরিবার, যে পরিবার থেকে আমাকে বের করে দেওয়া হয়েছিল। সুনায়নার কথাগুলো আমাকে বিস্মিত করলো। আবার সেই পরিবার, মুখ থেকে ছিটকে বেরিয়ে গেল কথাটি। সুনায়না হেসে বললেন, হ্যাঁ, তবে জানো, এবার এই পরিবারই আমার অতীতকে ফেলে দিতে সাহায্য করেছে। কিভাবে? সুনায়না ভনিতা না করে বলা শুরু করলেন। রহিমের কারণে বাবা মা আমার অবস্থা জেনেছিল। তাদের মনের মধ্যে বড় অপরাধবোধ কাজ করছিল, যার ফলাফল আমার সামনে আসতে পারেনি। বাবা আমার জন্য অল্প কিছু টাকা জমিয়ে রেখেছিল। মাকে বলেছিল আমি কখনো ফিরে আসলে টাকাগুলো যেন আমাকে, আর যদি না আসি তাহলে কোথাও যেন দান করে দেয়। আমি ফোরন কেটে বললাম, মাকে দিলেন কেন? বাবা নিজেই তো দিতে পারতেন। আমি অবাক না হয়ে পারলাম না। ঢোক গিলে বললাম, মাকে দিলেন কেন? আপনার বাবা নিজেই তো দিতে পারতেন। সুনায়না একটু চুপ থেকে বললেন, বাবার মৃত্যুর আগে কথাগুলো মাকে বলে গিয়েছিল। বাবা আমাকে প্রচণ্ড ভালোবাসতেন। আমি জানি তিনি অপরাধবোধের কারণেই মারা যান, আর তার প্রায়শ্চিত্তের অর্থগুলোই আমাকে বোস্টনে যে প্রথমে বিপদে পড়ার হাত থেকে রক্ষা করে। এটুকু বলে থামলেন সুনায়না, একটি সিগারেট ধরালেন। তারপর আমার নীরবতা দেখে আবার বলা শুরু করলেন, জানো, যে বাবা ধর্মের প্রতিটা নিয়ম মেনে চলতেন, সেই বাবা মাকে বলে গিয়েছেন আমি যেন আমার মন মতো চলি সবসময়। তারপর আর কি, বোস্টনে মাস্টার্সের পাশাপাশি কাজ। এরপর সেখানে এক ছেলের সাথে প্রণয় থেকে বিয়ে। কিন্তু ছেলেটা বহুগামী ছিল। আমারও শরীর নিয়ে বাছ বিচার ছিল না। বারে যেতাম, ড্রিঙ্ক করতাম। সেখানে পছন্দ হলে মিলিত হয়েছি। আবার পরের দিন স্বামীর সাথেও শুয়েছি। জানি পৃথিবীর পূর্ব প্রান্তে এটি জঘন্য অপরাধ, কিন্তু পশ্চিমে অতি স্বাভাবিক। পশ্চিমে অপরাধ হলো জামাইকে না জানিয়ে এসো। তবে সবার ক্ষেত্রে না। একগামীদের ক্ষেত্রে অন্যের সাথে মিলিত হলে সম্পর্ক থাকে না, তবে সেটা মিউচুয়ালি ভেঙে যায়। এটুকু বলে সুনায়না চুপ হলেন। তারপর বললেন, কি হে, আমার স্বামীকে খারাপ ভাবছো? আমি স্মিত হেসে বললাম, না, এক একটি সম্পর্ক এক এক রকম। যতটুকু সময় সাথে থাকা যায় ঠিক ততটুকু সময়কেই সত্য ধরে। অতীত ভবিষ্যৎ ভুলে চলতে থাকে কিছু সম্পর্ক। আপনাদের সম্পর্কটি ঠিক তেমন। সুনায়না কিঞ্চিৎ বিস্মিত হয়ে বললেন, ঠিক ধরেছ। তারপর বললেন, জানো, আমাদের সম্পর্ক এখন আর নেই। আমি স্বাভাবিক গলায় বললাম, হ্যাঁ জানি। প্রতিটা সম্পর্ক এক সময় পুরনো হয়ে যায়। পুরনো হয়ে যাওয়ার পর সেই সম্পর্ককে যতটা না ভালো লাগা থাকে, তার চেয়ে বেশি থাকে অভ্যাস আর দায়বদ্ধতা। আপনাদের সম্পর্কে অভ্যাস যেমন নেই, দায়বদ্ধতাও নেই। তাই আপনারা আর সাথে থাকেননি। সুনায়না আবার খানিকটা অবাক হলেন। তারপর বললেন, পিএইচডি শেষ করার পর আমি ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার সুযোগ পাই।
কিন্তু আমার ইচ্ছে ছিল বাংলাদেশে ফিরে আসার। তাই ৩ বছর সেখানে শিক্ষকতা করার পর ঢাবিতে অ্যাপ্লাই করি। আর আমিও ডাকও পাই। যে বিশ্ববিদ্যালয় থেকে আমাকে বের করে দেওয়ার কথা ভাবা হয়েছিল, সেই বিশ্ববিদ্যালয়ে আমি শিক্ষক হিসেবে ফিরে আসি। তারপর থেকে এই ফ্ল্যাট, এই পাঠাগার, এই বিশ্ববিদ্যালয়, এই সিগারেট আমার নিত্যদিনের সঙ্গী। সুনায়নার জীবনের গল্প শেষ হওয়ার পর আমি সেই দিনের মতো বিদায় নিয়ে চলে আসি। নারী সমাজের প্রতিটি পদে পদে বাধা থাকায় অনেকে মাঝপথে হার মেনে যায়। তাদেরকে অনুপ্রাণিত করতে লিখতে চেয়েছি এই লেখা, কিন্তু দুর্ভাগ্য, যে সাহসটা সুনায়না দিয়ে গিয়েছিল তা তিনিই নষ্ট করে দিয়েছিলেন। কেননা এই কথোপকথনের 4 মাস পর সুনায়না আত্মহত্যা করেন। জীবনযুদ্ধে যিনি সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত হয়ে লড়ে গেছেন, তিনি সব কিছু পেয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন। চারদিকে প্রশ্ন দলা পাকাচ্ছিল, সুনায়না কেন আত্মহত্যা করবে? তিনি খুন হননি তো? তাকে খুন করে আত্মহত্যা বলে সাজানো হয়নি তো? এসব বিতর্কে যেতে না গিয়ে আমি আমার মতো করে বুঝে নিয়েছিলাম, যে নিঃস্ব, যে সব কিছু হারিয়ে ফেলে, সে হয় হারিয়ে যায়, না হয় সারাটি জীবন পাওয়ার চেষ্টা করে। কিন্তু সে যে সব কিছু হারিয়ে ফেলে, সব কিছু পেয়ে যায়, তার পাওয়ার জন্য কঠোর সংগ্রাম পাওয়া গেলে সমাপ্ত হয়। তখন ভোগ ছাড়া আর কিছুই থাকবে না। কিন্তু সে সংগ্রাম করতে করতে এতটাই অভ্যস্ত হয়ে যায় যে ভোগে সে সুখ পায় না। সুনায়না সব কিছু পাওয়ার জন্য সংগ্রাম করেছিলেন, তারপর সব পেয়ে গেলেন। পাওয়ার পর আর কোনো সংগ্রাম বাকি নেই। যার ফলাফল ভোগে সুখ পাচ্ছিলেন না, বেঁচে থাকার জন্য কিছু খুঁজছিলেন, কিন্তু কিছুই আর বাকি নেই। আর এই নেইটা তাকে শূন্য করে দিয়েছিল। শূন্য, সে এতটাই বিষণ্ণ হয়ে গিয়েছিল যে তার আর বেঁচে থাকার ইচ্ছেটাই চলে যায়, যার ফলাফল আত্মহরণ। আত্মহরণের কারণে সুনায়নার উদাহরণটা ফিকে হতে পারে, কিন্তু তার জীবন সংগ্রাম তো মিথ্যে হতে পারবে না। এই সংগ্রাম প্রতিটা সংগ্রামী নারীর মাঝে সংগ্রামী মানসিকতাকে আরো শক্তি করে দিবে, এগিয়ে যেতে সাহায্য করবে। তাই সুনায়নাকে নিয়ে আমি লিখতে বসলাম।